গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা যারা এবছর মাধ্যমিক দেবে, যেহেতু আমাদের মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্কুল ভেন্যুতেই হবে, তাই তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের পরীক্ষা কিন্তু হবেই। তো সেটা ভেবেই কিন্তু আমাদেরকে এগোতে হবে। তো আমি অংশুমান স্যার, জিডি স্যার তোমাদের। তো তোমাদের সিলেবাস তো আমাদের অনেকদিন আগে শেষ করে ফেলেছি আমরা। তো আমি তোমাদেরকে দেখতেই পাচ্ছ এখানে যে কিছু কোশ্চেন ব্যাংক কে কিছু কোশ্চেন আমি সলভ করাবো, এবং সেটা আমাদের যে কোশ্চেনের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী। তো আমি তোমাদেরকে কোশ্চেন কিছু পাঠিয়েছিলাম, যে কোশ্চেনগুলোর সলভ তোমরা নিশ্চয়ই করেছো এতক্ষণ। তো সেই কোশ্চেনগুলো তোমরা মিলিয়ে নাও যে তোমরা ঠিক করেছো নাকি। আর যারা পারোনি তারা অবশ্যই যে ক্লাসটা আমি করছি, এই যে ভিডিওটা তোমাদেরকে পাঠানো হচ্ছে, সেই ভিডিওটা থেকে তোমরা দেখে নাও। তো দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা আমাদের ছিল সেটা বলছে যে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ যদি হয় তাহলে বার্ষিক সরল সুদের হার কত। তো কোনো মূলধন যখন বলছে, তাহলে প্রথমে আমরা মূলধনটা ধরে নিই, যে ধরি মূলধন মানে আসল, মূলধন হচ্ছে x টাকা। তাহলে মূলধন যদি x টাকা হয়, তাহলে সে কি হচ্ছে, 10 বছরের দ্বিগুণ হচ্ছে। তার মানে সুদে আসলে কত হচ্ছে, সুদে আসল হচ্ছে আমাদের 2x টাকা, এবং সেটা সময় লাগছে কত, 10 বছর। আমরা বলছি সুদের হার কত। তো দেখো, আমরা সরল সুদের ক্ষেত্রে সূত্র কি জানি? সরল সুদের সূত্র তো একটাই, যে I is equal to P/R/T by 100। তাহলে এখান থেকে R এর মান চেয়েছে, তাহলে দেখো R is equal to কত লিখতে পারি, 100I by PT। তাহলে এবার বসিয়ে দাও, এখানে যা যা আছে, যা যা পেয়েছি আমরা। সুদ আসলে যদি 2x টাকা হয়, আসল বা মূলধন যদি x টাকা হয়, তাহলে এখান থেকে নিশ্চয়ই আমরা সুদটাও পেয়ে যাচ্ছি। সুদটা কি হবে, সুদ আসল থেকে আসলকে বাদ দেবো, তাহলেই আমাদের সুদ হবে। দ্যাট ইজ ইকুয়াল টু x টাকা। তাহলে এখানে কত হচ্ছে, 100 ইন্টু এক্স বাই এক্স ইন্টু টি হচ্ছে কত, 10। সুদের হার যখন পার্সেন্টেজ, এক্স এক্স কেটে যাচ্ছে, একটা জিরো কেটে যাচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু 10%। দেখো কোথাও আছে নাকি অপশানে, তাই অপশান হচ্ছে ডি। নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, পরীক্ষার সময় কিভাবে করবে দেখো। পরীক্ষার সময় তোমরা এরকম ভাবে কেজিং করে করবে অঙ্ক, তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে তো আমাদের ধরো খাতা, ধরো এই হচ্ছে আমাদের খাতা, এই টোটালটা হচ্ছে আমাদের খাতা, ঠিক আছে। আর নিচের দিকে আছে ধরো, নিচের দিকে আছে ধরো। তো এখানে তোমরা মার্জিন টানলে, ফার্স্ট অফ অল এখানে মার্জিন টানলে, সরি, জাস্ট লেফট সাইডে মার্জিন টানবে। এখানে আনসারটা করবে, আর এইখানে লিখবে রাফ। মানে ধরো এরকম ভাবে যদি টানো, এরকম ভাবে যদি টানো তোমরা, তাহলে এইখানে তোমরা কোশ্চেন নাম্বারটা লিখবে। কোশ্চেন নাম্বার কিন্তু প্রতি ক্ষেত্রে 1-এর 2 এরকম ভাবে লিখবে। মানে শুধু একবার লিখে দিলাম, তারপরে 1 2 3 এরকম লিখবে, 1-এর 2 1-এর 3 1-এর 4 এইভাবে লিখবে। এইখানে করবে রাফ ওয়ার্ক। রাফ যদি ইংলিশে না লিখতে পারো, একদম সিম্পলি বাংলায় লিখবে রাফ। এবার কি করছো দেখো কিভাবে করা হচ্ছে। এখানে কি বলছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কোনো আসল 3 বছরের সুদের মূল্যে এত গুণ হলে বার্ষিক সুদের হার কত। এইখানে রাফটা করবে, আসল x টাকা, তাহলে সুদে মূলে মানে সুদ আসল, সুদ আসল কত হচ্ছে 27x বাই 8 টাকা।
ঠিক আছে, আমাকে কি চেয়েছে, তাহলে আমরা কি জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে x ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু হচ্ছে এটা 27x/8, x কেটে যাচ্ছে, 27/8 কে আমরা 3/2 হোল কিউব লিখতে পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 1 প্লাস r/100 ইজ ইকুয়াল টু 3/2, তাহলে r/100 হচ্ছে গিয়ে 3/2 মাইনাস 1, দ্যাট ইজ 3 মাইনাস 2/2, দ্যাট ইজ হাফ। তাহলে এখান থেকে r ইজ ইকুয়াল টু পাচ্ছি 100/2, দ্যাট ইজ 50। তাহলে সুদের হার হচ্ছে 50%। তাহলে এখানে আনসার কোথায় আছে, সি। আনসারটা এরকম ভাবে লিখবে সি, এখানে শুধু উত্তরটা লিখলে। এমসিকিউ অঙ্ক এরকম ভাবে করবে, সি দিয়ে 50%। প্রতিটা অঙ্ক আগেরটাও ঠিক এরকম ভাবে কেজিং করে অঙ্ক করলে দেখবে তোমাদের এখানে যা রাফ হচ্ছে, যতটা শেষ হলো তারপরে দাগ টেনে নিয়ে পরের অঙ্কটা করবে আবার একই রকম ভাবে। বুঝতে পারছো নিশ্চয়ই? তো এটা হচ্ছে আনসার। কত হলো আমাদের? আনসার হলো আমাদের সি। তাহলে পরের অঙ্ক আমরা একই সিমিলার ওয়েতে করতে পারি, তা আমি অতদূর যাচ্ছি না। এখানে কোশ্চেন নাম্বার প্রথমে দেবে 1/3। এবার এখানে কি বলছে দেখো, একটা সমীকরণ দিয়েছে, সমীকরণের বীজদ্বয় বলেছে আলফা আর বিটা। তারা সমীকরণের বীজদ্বয় যদি আলফা বিটা হয়, তাহলে 1/α প্লাস 1/β মান কত? তাহলে বীজদ্বয় যদি আলফা বিটা হয়, তাহলে প্রথম কথা হচ্ছে আমরা কি জানি, আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস বি, বি বলতে এখানে 8, বি বাই এ বলতে 3, এবং আলফা ইন্টু বিটা দ্যাট ইজ সি বাই এ 2/3। কার সঙ্গে কম্পেয়ার করছি আমরা? কম্পেয়ার করছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তা দেখতেই পাচ্ছ এর জায়গায় 3, বির জায়গায় 8 আর সির জায়গায় 2 বসে আছে। এবার আমাকে বলেছে কার ভ্যালু বের করতে, 1/α প্লাস 1/β। তো এর লসাগু কত হয়? লসাগু হচ্ছে আলফা ইন্টু বিটা, এখানে হচ্ছে বিটা প্লাস আলফা। বিটা প্লাস আলফা, আলফা প্লাস বিটা একই জিনিস। তাহলে উপরে আলফা প্লাস বিটার জায়গায় মাইনাস 8/3 বসছে, নিচে আলফা ইন্টু বিটার জায়গায় 2/3, তাহলে 3 3 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে মাইনাস 8/2। 2 দিয়ে আবার 8 কে কাটলে হচ্ছে 4, দ্যাট ইজ মাইনাস 4। তাহলে আনসার কত হচ্ছে? এখানেও ঠিক আনসারের জায়গায় আমরা সি লিখে মাইনাস 4, অপশন সি। বুঝতে পারলে? 3 গেল। এটা 5 লেখা আছে কিন্তু এটা 4 হবে, এটা 4 হবে। চিত্রে অকেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি সমান্তরাল ডিসি, বিএসি 25। তাহলে যেহেতু এবিটা ব্যাস, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এখানে প্রথমে আমরা যে কথাটা লিখব যে যেহেতু এবি ব্যাস, সুতরাং অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? না আমরা উপপাদ্য পড়েছি যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়। তাহলে ব্র্যাকেটে লিখে দিলাম অর্ধবৃত্তস্থ। আবার এবির সঙ্গে ডিসি সমান্তরাল এবং এসি হচ্ছে গিয়ে ভেদক, অর্থাৎ লক্ষ্য করে দেখো এই কোণটা এবং এই কোণটা, যে 25 যে কোণটা দিয়েছে, এই কোণ দুটো কি একান্তর কোণ। তাহলে সুতরাং অ্যাঙ্গেল ডিসিএ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিএবি। কেন? ব্র্যাকেটে লেখো একান্তর। সিএবির মান কত দিয়েছে? 25 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ডিসি এর মানও 25 ডিগ্রি হয়ে গেল। তাহলে লাল আর সবুজ অর্থাৎ বিসিডি, টোটাল যে বিসিডি কোণটা, সেটা তাহলে কোন কোন দুটো যোগফলের সঙ্গে সমান? বিসিএ কোণ আর এসিডি কোণ, এই দুটো কোণের যোগফলের সঙ্গে সমান। বিসিএ কোণের মান 90, এটার মান কত? 25, তাহলে যোগ করলে কত হচ্ছে? 115 ডিগ্রি। যেহেতু এটা আবার বৃত্তস্থ চতুর্ভুজ, আবার
বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা কি জানি, অ্যাঙ্গেল বিসিডি প্লাস অ্যাঙ্গেল বিএডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি, অ্যাঙ্গেল বিএডি 180 মাইনাস বিসিডি। আর বিসিডি কোণের মান কত পেয়েছি? বিসিডি কোণের মান পেয়েছি 115, তার মানে এখানে হচ্ছে 65 ডিগ্রি। তাহলে বিএডি কোণের মান, মানে টোটাল কোণটা হচ্ছে 65। আমাকে চেয়েছে কি দেখো, ডিএসি কোণ। ডিএসি কোণ চেয়েছে। ডিএসি কোণ মানে কি? ডিএসি কোণ মানে তো এইটুকুনি কোণ, এই কোণটা। তাহলে পুরোটা পেলাম 65। তাহলে সুতরাং অ্যাঙ্গেল ডিএসি সেটাকে আমরা কত বলতে পারি না, 65 থেকে 25 বিয়োগ, তার মানে হচ্ছে কত, 40 ডিগ্রি। আছে কোথাও অপশন? অপশন সি। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো কি দিয়েছে। এরপরে দিয়েছে দেখো নাম্বার, এটা 5 হবে, এখানে 4 পড়ে গেছে, এটা 5 হবে। ত্রিভুজ এবিসি এর এবি 9 সেন্টিমিটার, বিসি 6 সেন্টিমিটার, সি 8 সেন্টিমিটার। তো একটা ত্রিভুজ আঁকি আমরা, একটা ত্রিভুজ আঁকি। এবি বিসি, ধরো এবি বিসি, ধরো নাম দিলাম এটা এ বি সি। আর একটা ত্রিভুজ আঁকছি আমি, সদৃশ হবে বলেছে। কার সঙ্গে কে সদৃশ দেখো এখানে বলে দিয়েছে, বিসির সঙ্গে ইএফ। তাহলে এটা ই দিতে হবে, এটা এফ দিতে হবে, তাহলে এটা ডি হবে। তাহলে এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজটা সদৃশ, তার মানে হচ্ছে এটাই যে এই কোণের সঙ্গে 1 নম্বর দিলাম, এই কোণ সমান, এই কোণের সঙ্গে 2 নম্বর দিলাম, এই কোণ সমান, এই কোণের সঙ্গে 3 নম্বর দিলাম, এই কোণ সমান। তাহলে এই তিনটে কোণের সঙ্গে এই তিনটে কোণ সমান। এখানে কত কত বলেছে দেখো, এবি দিয়েছে 9 সেন্টিমিটার, পাশে লিখে রাখি বুঝতে সুবিধা হবে। বিসি 6 সেন্টিমিটার, সিএ 8 সেন্টিমিটার। আরো একটা জিনিস দিয়ে দিয়েছে, ইএফ দিয়েছে 12 সেন্টিমিটার। তাহলে প্রথম কথা, যেহেতু ত্রিভুজ দুটো সদৃশ, তাহলে সদৃশ ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে এটা, যে এবি, এই ত্রিভুজের এবি বাহুর সঙ্গে ওই ত্রিভুজের ডিই বাহুর অনুপাত যা হবে, এই ত্রিভুজের বিসি বাহুর সঙ্গে এই ত্রিভুজের ইএফ বাহুর অনুপাত যা হবে, এই ত্রিভুজের এসি বাহুর সঙ্গে এই ত্রিভুজের ডিএফ বাহুর অনুপাত তাই হবে। এবার ভ্যালুগুলোকে বসিয়ে দেওয়া যাক। এবি কত বলেছে? এবি দিয়েছে 9, ডি এর মান তো জানি না। বিসি কত পেয়ে লিখেছি 6, ইএফ 12, এসি 8, ডিএফ জানি না। এটা কাটাকুটি করলে কত হচ্ছে 1/2। তাহলে যদি এই দুটোকে ইকুয়াল করো, এই প্রথম দুটোকে, তাহলে সেখান থেকে ডি পেয়ে যাচ্ছে হচ্ছে 18, আর 2 নম্বর আর 3 নম্বরকে যদি ইকুয়াল করো, তাহলে সেখান থেকে ডিএফ পেয়ে যাচ্ছে কত 16। তাহলে এটা পেয়ে গেলে ডি পেয়ে গেলে 18, এটা পেয়ে গেলে 16। আমাকে চেয়েছে কি, ত্রিভুজ ডিএফ এর পরিসীমা। পরিসীমা মানে তিনটে বাহুর যোগফল। তাহলে পরিসীমা কত হবে? তিনটেকে যোগ করে দিই, যা হয় তাই, 18 যোগ 12 যোগ 16, 18 12 30, আর 16 হচ্ছে কত, 46 সেন্টিমিটার। আছে নাকি দেখো কোথাও, দেখো সে অপশন সি। বুঝতে পারছো নিশ্চয়ই? আচ্ছা, চলে আসি পরেরটা। 6 নম্বরে কি বলছে, একটা ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তন যাই হোক না কেন, বের করতে গেলে আমার বাহুর দৈর্ঘ্য দরকার। তাহলে এখানে ধরে নি, ধরি বাহু হচ্ছে এক্স একক। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে এস, তাহলে এস সমান সমান কত, 6x²। কর্ণের দৈর্ঘ্য ডি, কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, √3 × বাহু।
এখান থেকে আমরা কি পাচ্ছি, √3 ইন্টু এক্স সমান সমান ডি, তাহলে এক্স সমান সমান ডি বাই √3। এই এক্স এর মানটা যদি এখানে বসিয়ে দেওয়া যায়, এস সমান সমান 6 ইন্টু ডি বাই √3 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে ডি স্কোয়ার, নিচে হচ্ছে 3, 3 দিয়ে 6 কে কাটলে 2, তাহলে এখান থেকে পাচ্ছি এস ইকুয়াল টু 2ডি স্কোয়ার। দেখো তো এই সম্পর্কটা কোথাও দিয়েছে নাকি, এস ইকুয়াল টু 6ডি স্কোয়ার, এটা তো হচ্ছে না, 3s 7d হচ্ছে না, এস কিউব ডি কিউব হচ্ছে না, এখানে ডি স্কোয়ার এস বাই 2, তাহলে এই ডি স্কোয়ার এস বাই 2 কে যদি কোনাকুনি গুণ করি তাহলে এস ইকুয়াল টু 2ডি স্কোয়ার হয়, তাহলে এখান থেকে আমরা ডি স্কোয়ার সমান সমান এস বাই 2 তো লিখতেই পারি, তাহলে অপশন হচ্ছে আমাদের ডি। তাহলে একের এমসিকিউ যে 6টা ছিল সে 6টাই আমাদেরকে করতে হয়। দেখো আমাদেরকে কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে, মানে 6টা প্রশ্ন 6 নম্বর 6টাই আমাকে করতে হবে, কোনো অপশন নেই আমাদের হাতে। চলে আসছি এবার আমরা 2 এর গুলোতে। 2 এ কিন্তু 5টা করতে হবে, দেবে কটা, দেবে 6টা। তো দেখো 2 এর ক্ষেত্রে আমাদের 5টা আছে, দিয়েছে কটা, 6টা অঙ্ক দিয়েছে, তো 6টার মধ্যে থেকে 5টা করতে হবে। তো দেখা যাক প্রথমটা কি বলছে, প্রতি বছর জনসংখ্যা x% হারে বৃদ্ধি পেলে তোমাদের গ্রামের জনসংখ্যা n বছর পর p হবে, তাহলে বর্তমানে জনসংখ্যা কত? তো আমরা ধরে নিই যে বর্তমানে জনসংখ্যা y, বর্তমানে জনসংখ্যা y ধরে নিচ্ছি, তাহলে সুতরাং y ইন্টু 1 প্লাস x বাই 100 হোল টু দি পাওয়ার n, এটা সমান সমান হবে p। তাহলে আমাকে বলেছে বর্তমানে মানে y সমান সমান কত হচ্ছে, তাহলে y সমান সমান p বাই 1 প্লাস x বাই 100 হোল টু দি পাওয়ার n। এটাও রাখতে পারো, অনেক সময় এরকম ভাবেও রাখে অনেকে, এই নিচেরটা সূচকের নিয়ম অনুযায়ী নিচেরটা যদি ওপরে তুলি আমরা, অর্থাৎ হর থেকে যদি তাকে লবে নিয়ে যাই তাহলে nটা হয়ে যাবে -n। তো এটাও রাখতে পারো, এটাও রাখতে পারো, শূন্যস্থানে যেটা খুশি, আমি বলবো এটাই রাখো। দুইটা দেখো বলেছে বর্গমূল করতে হবে, তো বর্গমূল করছি কি করে, দেখো বর্গমূল করতে গেলে আগে আমরা বর্গে প্রকাশ করছি, তো 4 কে আমরা লিখতে পারি 3+1। এখন প্রশ্ন হলো যে 3+1 আমি কেন লিখবো, তা লিখবো তার কারণ হচ্ছে √3 মানে 3 এর সঙ্গে 1 গুণের আকারে আছে এইটা, তাহলে 3 কে আমরা লিখতে পারি √3 হোল স্কয়ার, 1 কে লিখতে পারি 1 এর হোল স্কয়ার, তাহলে 2 ইন্টু √3 ইন্টু 1, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তাহলে এটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার যখন হয়ে গেল, তাহলে বর্গমূল করতে বলেছে, বর্গমূল করব কার, বর্গমূল করলে কত হয়, রুট ওভার এটা লিখতে হবে আমাকে 4 প্লাস 2 √3, আর 4 প্লাস 2 √3 কে আমি কত পেলাম, √3 প্লাস 1 এর হোল স্কয়ার পেলাম, তাহলে √3 প্লাস 1 এর হোল স্কয়ার যদি বর্গমূল করে তাহলে কত পাবো, √3 প্লাস 1 পাবো, তাহলে বর্গমূল হচ্ছে √3 প্লাস 1। প্লাস মাইনাস একটা দিতে হয়, অবশ্যই দেবে, কারণ বর্গমূলে একটা প্লাস মাইনাস থাকেই আমাদের, প্লাস মাইনাস হয়ে গেল। বুঝতে পারলে আশা করি, না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করবে। এই সংখ্যাগুলি সমানুপাতিক চতুর্থ সমানুপাতিক কত, চতুর্থ সমানুপাতিক যদি x ধরে নিই আমরা, তাহলে 1/3 1/4 1/5 ধরে নিলাম x, তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে, 1/3 বাই 1/4 যা হবে 1/5 বাই x, তাই মানে অ্যাকচুয়ালি এখান থেকে যেটা লেখা যায় সেটা হচ্ছে এরকম, সমানুপাতি মানে 1/3 ইসটু 1/4 ডাবল ইসটু 1/5 ইসটু x, 1/3 ইসটু 1/4 মানে এটা, ডাবল ইসটুর জায়গায় সমান সমান চিহ্ন এটা। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, এটাকে 1/3 ইন্টু 4/1 ভগ্নাংশের নিয়ম অনুযায়ী উল্টে যাবে, 1/5 ইন্টু 1/x হয়, কারণ x এর নিচে কিছু না থাকা মানে 1 আছে, উল্টে গেলে 1/x। এখান থেকে কত পাচ্ছি দেখো, 4 5 ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে 20x ইকুয়াল টু 3, তাহলে x এর ভ্যালু হচ্ছে 3/20, তাহলে শূন্যস্থানে 3/20 বসে গেল। বুঝতে পারলে নিশ্চয়ই। D1 ও D2 ব্যাস বিশিষ্ট ও দুটি বৃত্ত, ধরো এখানে কে বড় কে ছোট তো দেয়নি, তো
আমরা ধরে নিচ্ছি এখানে যে D1 টা বড় আর D2 টা ছোট, ঠিক আছে। তাহলে তাদের ব্যাস বলতে আমরা কোনটা বুঝছি? প্রথম কথা, এটার ব্যাস বলতে আমি এটা বুঝবো, আর আরেকটার ব্যাস বলতে কোনটা বুঝবো? এখান থেকে শুরু করে এটা। তাহলে হলুদটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি হলুদটা হচ্ছে আমার D1, হলুদটা হচ্ছে আমার D1, আর নীলটা যেটা আছে সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি D2। তাহলে আমাকে প্রশ্ন করেছে যেদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, তাহলে কেন্দ্র তো এটা আর এটা, কেন্দ্র তো আমার এটা, ধরা যাক এটা A কেন্দ্র, এটা B কেন্দ্র। তাহলে যদি ব্যাস যদি D1 হয়, তাহলে এইখান থেকে এইটুকুনি কত হবে, ব্যাসার্ধ কত হবে, D1/2। এটার ব্যাস যদি D2 হয়, তাহলে এখানে কত হবে, D2/2। বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে কত হচ্ছে, তাহলে আমাদের কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব মানে কত হচ্ছে, D1/2 প্লাস D2/2। লসাগু তো 2 হয়ে যাচ্ছে, ওপরে D1 প্লাস D2। এটাকে আমরা এরকম লিখতেই পারি, হাফ ইন্টু D1 প্লাস D2। যদি না লিখতে পারি কোনো অসুবিধা নেই, এটা রাখলেও হবে, এটা রাখলেও হবে, যেটা খুশি রাখতে পারো তোমরা, কোনো ব্যাপার নেই। এটা গেল 4 নম্বর। তাহলে 5 নম্বর অঙ্কটা দেখা যাক। দেখো একইভাবে দুটি বৃত্ত বলেছে পরস্পরকে অন্তঃস্পর্শ করে। আগেরটা ছিল বহিঃস্পর্শ, এবার অন্তঃস্পর্শ। অন্তঃস্পর্শ মানে ধর একটা বড় করে বৃত্ত আঁকি, একটা ছোট বৃত্ত আঁকি, এই তারা পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব মানে দুটো বৃত্তে একটা কেন্দ্র আছে, এই বৃত্তের একটা কেন্দ্র ধরে যাক ও, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, ওই বৃত্তের একটা কেন্দ্র আছে, ধরে যাক এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এ আর এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে বি। তাহলে দুটো কেন্দ্রের মধ্যে দূরত্ব 1.5। তার মানে আমাদের এই ডিস্টেন্সটা দিয়েছে, এই ডিস্টেন্সটা দিয়েছে, এই যতটা নীল করলাম ততটা, মানে এবি। এবি কত বলেছে আমাদের, এবি বলেছে 1.5 সেন্টিমিটার। বৃহত্তর বৃত্তটির ব্যাসার্ধ, বৃহত্তর বৃত্তটির ব্যাসার্ধ যদি এটার নাম সি দিই, তাহলে বৃহত্তর বৃত্তটা ব্যাসার্ধটা এসি, এসি দিয়েছে কত, 3.5 সেন্টিমিটার। তাহলে দেখো এসি বলতে আমি কোনটা বুঝছি, এসি বলতে এখান থেকে শুরু করে এটা বুঝছি, এই দিক থেকে টানি, এসি বলতে এইটা বুঝছি। সেখান থেকে যদি এই নীলটাকে বাদ দিয়ে দিই, তাহলে তো ছোট বৃত্তের ব্যাসার্ধ পাবো। তাহলে টোটালটা হচ্ছে আমাদের কত, টোটাল এসি কত বলেছে আমাদের, এসি বলেছে 3.5। তাহলে সেখান থেকে আমাকে চেয়েছে বিসি, তাহলে বিসি ইজ ইকুয়াল টু কত দেখতে পাচ্ছি, যা এসি থেকে যদি এবি বাদ দিয়ে দিই তাহলে বিসি পাচ্ছি। এসি বলেছে 3.5, এবি বলেছে 1.5, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 2.5 সেন্টিমিটার। তাহলে ক্ষুদ্রতম বৃত্তটার ব্যাসার্ধ চেয়েছে, তাহলে 2.5 সেন্টিমিটার। একটা গোলকের আয়তন দিয়েছে, তাহলে গোলকের আয়তন পেতে গেলে আমাদের কি দরকার, ব্যাসার্ধ দরকার। তাহলে ব্যাসার্ধ যদি আমরা 8 সেন্টিমিটার ধরি, তাহলে আয়তন কত হচ্ছে 4/3 পাই আর কিউব, and this should be equal to কত বলেছে 36 পাই, ওরা বলে দিয়েছে আয়তন। তাহলে পাই পাই কেটে গেল, তাহলে এখান থেকে আর কিউব ইজ ইকুয়াল টু কত হচ্ছে না 36, 3 যাবে ওপরে, 4 আসবে নিচে, 4 9 36, 3 9 27, 27 মানে কার কিউব না 3 এর কিউব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি r ইজ ইকুয়াল টু 3। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তো 2 এর 6টা, তার মধ্যে থেকে 5টা বলেছিল, তো তোমরা পরীক্ষার সময় 5টা করবে। মাথায় রাখবে সবসময় যে ধরো তোমাদের কোনো একটা অঙ্কে ডাউট আছে, কথার কথা বলছি 5 নম্বর অঙ্কটা ডাউট আছে, কি হবে তুমি বুঝতে পারছো না, কিন্তু তুমি 5 নম্বর অঙ্কটা হয়তো করেছো, তুমি তাহলে প্রথম থেকে যে 5টা তোমার সঠিক মনে হচ্ছে সেই 5টা, প্রথমত 5টা করারই চেষ্টা করবে, বেশি করার চেষ্টা করবে না। আর যদি মনে হয় যে না সেরকম না, তাহলে যে 5টা আগে সঠিক মনে হচ্ছে সেই 5টা করে নিয়ে তবে তারপরেরটা করবে। 3এরটা সত্যি মিথ্যে, এখানেও 6টা অঙ্ক দিয়েছে, এখানেও 5টা করতে হবে। এইগুলো কিন্তু স্ট্রাকচার, কোশ্চেন স্ট্রাকচার। তাহলে 1 নম্বরে 6টাই করতে হচ্ছে, 6 পাচ্ছি এমসিকিউ। 2 নম্বরে শূন্যস্থান, পরীক্ষার তোমাদের মাধ্যমিকের যে প্রশ্নপত্র হবে সেখানেও এই স্ট্রাকচারই থাকবে সেম, 2 এ শূন্যস্থানই থাকবে,
ছটা অঙ্ক দেবে, 5টা করতে হবে। 1-এ এমসিকিউ থাকবে, 6টা দেবে, 6টাই করতে হবে। 3-এ সত্যি মিথ্যাই থাকবে, 6টা দেবে, 5টা করতে হবে। এবার সত্যি মিথ্যাতে আমরা চলে আসছি। সত্যি মিথ্যা যে কোনো 5টা। এখানে কি বলছে দেখো, প্রথম আর দ্বিতীয় বছরে যথাক্রমে চক্রবৃদ্ধি সুদের হার R1% আর R2%। তাহলে বলছে পি টাকার সমূল চক্রবৃদ্ধি হবে এত। তা আমরা বের করি যে পি টাকার সমূল চক্রবৃদ্ধি কত হয়, R1% আর R2%। তাহলে কত হচ্ছে না, পি ইন্টু 1 প্লাস R1/100 ইন্টু 1 প্লাস R2/100। এটাই হচ্ছে আমার সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি তার মানে হচ্ছে সুদ আসল। চক্রবৃদ্ধির ক্ষেত্রে সবসময় আমরা সুদ আসলটাই পাই সূত্রের সাহায্যে। তো এখানে সমূল চক্রবৃদ্ধি বলেছি এত, পি ইন্টু এত। দেখো শুধু ভেতরের টুকুনি রাখলে ছিল, তাহলে পি ইন্টু এত। তা ডেফিনেটলি এটা কি বলছি আমরা, মিথ্যা। তাহলে এটা ফলস বা মিথ্যা। বুঝতে পারছো নিশ্চয়ই। চলো দুয়েরটা কি বলছে দেখা যাক। বলছে বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। সবসময় মাথায় রাখবে যে 1 বছরে, অ্যাকচুয়ালি 1 বছরের জন্য সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সবসময় একই হয়, কখনো পার্থক্য হয় না। এখানে যেহেতু পার্থক্য 1 টাকা বলেছে, এটা সরাসরি আমরা মিথ্যা বলে দিতেই পারি। বোঝা যাচ্ছে নিশ্চয়ই, কারণ প্রথম বছরের জন্য সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে কোনো পার্থক্য হয় না, তারপরের থেকে হয়। চলে এসো 3-এরটা, 1/x প্রপোর্শনেট 1/y। এটা দিয়ে তো কোনো কাজ হয় না, তাহলে 1/x ইকুয়াল টু k ইন্টু 1/y। ব্র্যাকেটে লিখে দাও k অশূন্য ধ্রুবক, k হচ্ছে কি, k সমান সমান অশূন্য ধ্রুবক। তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো, x ইকুয়াল টু y/k। তাহলে x টু দি পাওয়ার n y/k হোল টু দি পাওয়ার n, তাহলে 1/k টু দি পাওয়ার n ইন্টু y/n। তো যেহেতু x আর y, k টা যেহেতু ধ্রুবক, তাহলে 1/k টু দি পাওয়ার n ও ধ্রুবক। তাহলে এখান থেকে x টু দি পাওয়ার n প্রপোর্শনেট y টু দি পাওয়ার n বলতেই পারি। কেন বলতে পারি না, 1/k টু দি পাওয়ার n তো ধ্রুবকই হবে, কারণ যদি এ ধ্রুবক হয়, k যদি ধ্রুবক হয় অশূন্য, তাহলে 1/k টু দি পাওয়ার n ও ধ্রুবকই হবে। তাহলে এটা ঠিকই বলেছে, এটা সত্যি দাঁড়ায়, এটা সত্য। চলে এসো 4 নম্বর কি বলছে। 4 নম্বর বলছে যে 2 - √3 করণী নিরসক উৎপাদক হবে এটা। তো করণী নিরসক উৎপাদক মানে কি, করণী নিরসক উৎপাদক মানে হচ্ছে অনুবন্ধী করণী, কিন্তু বলেনি করণী নিরসক উৎপাদক বলেছে। মানে এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে, এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে দেখো 2 স্কয়ার, অ্যাকচুয়ালি a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়। মানে এখানে এটা ঘুরিয়ে লিখছি, এটাকে -√3 প্লাস 2, এখানে -√3 মাইনাস 2। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার -√3 হোল স্কয়ার প্লাস, তাহলে করণী তো থাকছে না। তাহলে করণী নিরসক উৎপাদক ডেফিনেটলি এটা ঠিক আছে, কিন্তু যদি বলতো অনুবন্ধী করণী নিরসক উৎপাদক তাহলে কিন্তু এটা হতো না। কারণ অনুবন্ধী হতে গেলে দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। প্রথম কথা যে এই যে দুটোর গুণফল যেমন আসছে, তেমনি এই দুটোকে যোগ করলেও আমাদের করণী থাকতো না। দেখো যোগ করলে কিন্তু করণী থেকে যাচ্ছে, তাহলে অনুবন্ধী করণী কিন্তু হবে না। এই যে -√3 -√3 দুটোই থেকে যাচ্ছে, তাই অনুবন্ধী হবে না। কিন্তু করণী নিরসক উৎপাদক হ্যাঁ ঠিক আছে, এটা সত্যি আমি বলতেই পারি। বোঝা গেল কি বললাম? 5 নম্বরেরটা 3টি অসমরেখ বিন্দু দিয়ে কেবলমাত্র একটি বৃত্ত আঁকা সম্ভব, এটা আমরা জানি। এটা একটা উপপাদ্য নয়, একটা এরকম 3টে অসমরেখ বিন্দু আছে,
এই বিন্দুগুলোকে যদি যোগ করি আমরা, তাহলে রেখাংশ পাবো। এই প্রথম রেখাংশটাকে যদি আমরা করি, প্রথম রেখাংশটাকে লম্ব সমদ্বিখণ্ডিত করলাম, দ্বিতীয়টাকে লম্ব সমদ্বিখণ্ডিত করলাম। তো লম্ব সমদ্বিখণ্ডিত করা মানে কি, এই যে বিন্দুটা, এই বিন্দু থেকে এর দূরত্ব যা হবে, এই বিন্দু থেকে এর দূরত্ব তাই হবে, আবার এই বিন্দু থেকে এর দূরত্ব তাই হবে। তাহলে এই তিনটে নিয়ে যদি আমরা একটা বৃত্ত আঁকি, যেটা বৃত্ত যদি আঁকি এখানে, তাহলে ডেফিনেটলি বৃত্তটা কি হবে না, ওই তিনটে বিন্দুতেই যাবেই। এটা হচ্ছে আমাদের সত্যি, সবসময়ের জন্যই সত্যি এটা। লাস্ট অঙ্ক চলে এসো। একটা গোলকে পরিলিখিত ঘনকের আয়তন, গোলকে পরিলিখিত ঘনক, আমি 3D পিকচার আঁকতে পারবো না, তা আমি তোমাদের এখানে এরকম ভাবে এঁকে দিচ্ছি। ধরো এটা হচ্ছে ঘনক, ঘনক মানে যার চারটে বাহুর দৈর্ঘ্য সমান, তার ভেতরে আমার আছে হচ্ছে একটা গোলক, গোলকটা হচ্ছে এরকম, এই হচ্ছে আমার গোলক। এই ধরো গোলকটা আমার আছে, এই গোলকটা আমার আছে। তাহলে বুঝতেই পারছো আমাকে এই ঘনকের আয়তন দিয়ে দিয়েছে, পরিলিখিত ঘনকের আয়তন দিয়েছে। তাহলে গোলকটার ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ বলতে আমরা কোনটা বুঝছি, গোলকের ব্যাসার্ধ বলতে তো আমরা এটা বুঝবো। এটা যদি আর হয়, মানে এইটা পুরোটা কত হবে, তাহলে এটা কত হবে, এটা 2r। এটা যদি 2r হয়, তাহলে এটা নিশ্চয়ই 2r, অর্থাৎ ঘনকের বাহুর দৈর্ঘ্য 2r। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য 2r হলে ঘনকের আয়তন কত, তার বাহুর কিউব। তা 2r এর হোল কিউব মানে 8r কিউব ঘন একক। তাই ঠিকই বলছে যে ঘনকের আয়তন যদি এত হয়, তাহলে ব্যাসার্ধ r একক। তাহলে এটাও বললো সত্য, তাহলে এটাও সত্য। তাহলে এই যে অঙ্কগুলো করিয়ে দেওয়া হলো তোমাদের আজকে, তোমরা এই অঙ্কগুলোকে চেষ্টা করো। কোথাও অসুবিধা হলে আমাকে ইন্ডিভিজুয়াল হোয়াটসঅ্যাপ মেসেজ করবে তোমরা। আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।